হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা প্রাসের গতির দ্বিতীয় আলোচনায় চলে এলাম। প্রাসের গতিতে আমরা যেভাবে আলোচনাটা এগিয়েছি, অর্থাৎ প্রাসের গতির সমীকরণগুলো পাওয়ার জন্য আমরা দুটো ধারণাকে কাজে লাগিয়েছি। একটা হলো ভেক্টরের ধারণা, আর একটা হলো একমাত্রিক গতির ধারণা। আমরা একমাত্রিক গতির ক্ষেত্রে যে সূত্রগুলো পেয়েছি সেটা হলো উলম্ব গতির সূত্র, এবং যে সূত্র যেখানে আমরা কোনো ত্বরণ যদি না থাকে, অর্থাৎ সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে যে গতির সমীকরণ আমরা পাই সেই সূত্রকেও আমরা লাগাতে পারি। অর্থাৎ এখানে এক্স আর এ ওয়াইয়ের কথা আমি বলেছিলাম, কিন্তু আজকের আমরা একটা নতুনভাবে আমরা একমাত্রিক গতির সমীকরণ, অর্থাৎ উলম্বভাবে ঊর্ধ্বমুখে কোনো বস্তুর গতির যে সূত্র, সেই সূত্রকে কাজে লাগিয়ে প্রাসের সূত্র বা প্রাসের গতির সমীকরণ আমরা ব্যাজ করার চেষ্টা করব। দেখো, যদি আমরা ধরে নিই যে একটা প্রাসকে ছোড়া হচ্ছে, সেক্ষেত্রে তার ত্বরণ কেবলমাত্র উলম্ব দিকে রয়েছে, আর সামনের দিকে অনুভূমিক দিকে তার কোনো ত্বরণ নেই। সেক্ষেত্রে আমরা উলম্ব দিকের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টকে আমরা কেবলমাত্র ঊর্ধ্ব অভিমুখে ছোড়া কোনো বস্তুর গতির সঙ্গে তুলনা করতে পারি। আর সামনের দিকে যে অর্থাৎ যেটা অনুভূমিক দিকে যাচ্ছে, অনুভূমিক দিকের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটাকে আমরা দ্রুতিতে গতিশীল কোনো বস্তুর সঙ্গে তুলনা করতে পারি। দেখো, এখানে আমি ইউ ধরেছিলাম প্রক্ষেপ বেগ, এই দিকের সঙ্গে অনুভূমিকের সঙ্গে এটা থিটা কোণে রয়েছে, প্রক্ষেপ কোণ থিটা। সেখানে আমরা এদিকে ইউ cos থিটা, এইখানে কোনো ত্বরণ নেই, এই দিকে কোনো ত্বরণ নেই, অর্থাৎ এই দিকে ইউ cos থিটা আমি যদি ধরি, এখানে ত্বরণ নেই। আর এটা সমবেগী গতি। সমবেগী গতি মানে এক্স অক্ষের দিকে গতি, তাহলে কি হবে? সমবেগী গতি, এক্স ইকুয়ালস টু ভি ইন্টু টি। অর্থাৎ এখানে ভিটা কি? ভি ইন্টু টি। ভি হলো গিয়ে ইউ cos থিটা। আর এই দিকের যে উপাংশ, দ্বিতীয় উপাংশটা পাচ্ছি ইউ সাইন থিটা। এই দিকের ক্ষেত্রে প্রাথমিক গতিবেগ হলো ইউ সাইন থিটা। এবারে এটা মনে করি এই উচ্চতা পর্যন্ত উঠবে। গতকাল আগের দিন আমরা আলোচনা করেছি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g হয়। উলম্ব দিকে গতির ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা হয় ইউ স্কোয়ার বাই 2g। এখানে ইউটা কত? না, ইউ সাইন থিটা। অর্থাৎ ইউ এর জায়গায় আমি ইউ সাইন থিটা এর হোল স্কোয়ার বসাবো, অর্থাৎ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সর্বাধিক উচ্চতার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে আমরা দেখেছি যে ইউ বেগে যদি কোনো বস্তুকে উপরের দিকে ছোড়া হয়, সেক্ষেত্রে উপরে উঠতে তার সময় লাগে আরোহণ কাল ইউ বাই জি। এবারে এখানে যদি আমি ইউ এর জায়গায় ইউ সাইন থিটা দিই, ইউ সাইন থিটা হয়ে যাবে এইখানটায় ইউ সাইন থিটা বাই জি। অর্থাৎ আমি এখানে লিখতে পারবো যে উঠতে যে সময় লাগে, অর্থাৎ উপরে ওঠার জন্য যে সময় লাগে, সেটা হলো t1 ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই জি। উপরে ওঠার জন্য যে সময় লাগে, নিচে নামার জন্য একই সময় লাগে। অর্থাৎ আরোহণ কাল যদি ইউ সাইন থিটা বাই জি হয়, অবরোহণ কাল আমরা যেটাকে t2 দিয়ে দেখিয়েছি, সেটাও হবে ইউ সাইন থিটা বাই জি। টোটাল টাইম অফ ফ্লাইট, অর্থাৎ উড্ডয়ন কাল, যেটাকে আমরা বলছি টি, ক্যাপিটাল টি, সেটা হবে কত? t1 প্লাস t2, t1 প্লাস t2 সমান ইউ সাইন থিটা বাই জি প্লাস ইউ সাইন থিটা বাই জি সমান হবে 2u সাইন থিটা বাই জি। এটা হবে। তাহলে দেখতে পাচ্ছ যে এই সময় ধরে বস্তুটা উঠছে, অর্থাৎ বায়ুতে আছে। সে এই সময়ের পরে আবার ভূমিতে অবতরণ করবে। ওই সময়ে সামনের দিকে কতটা এগিয়ে গেছে সেটাই হবে তার রেঞ্জ। তাহলে আমার এখানে ইউ cos থিটা ইন্টু টি এক্স ইকুয়ালস টু পেয়েছিলাম, তাহলে রেঞ্জ ইকুয়ালস টু কি হবে? ইউ cos থিটা ইন্টু ক্যাপিটাল ইউ cos থিটা ইন্টু ক্যাপিটাল টি। ওই সময় ধরে সে ছুটেছে,
আগের থিওরিটা যে প্রথমে যেটা আলোচনা করেছি সেটা যে ভালো করে বুঝতে পারবে তার ক্ষেত্রে মনে হবে এটা খুব সুন্দর প্রসেস, শর্টকাট প্রসেস, কিন্তু আগে সেটা বুঝতে হবে। তাহলে এটা কি হবে, ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই জি। তার ফর্মুলা তাহলে কি হলো, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, এইচ এর এই ফর্মুলা পেয়েছিলাম, টি এর এই ফর্মুলা আমরা গতকাল আলোচনা করেছিলাম। এখানে আমরা দেখে এই q1 সমান u sin থিটা বাই g, এটা প্রথমে পেয়েছিলাম। t2 ইকুয়ালস টু পেয়েছিলাম u sin থিটা বাই g। তারপরে আমরা t পেয়েছিলাম, যদিও 2u sin থিটা বাই g। তারপরে আমরা r পেয়েছি u স্কয়ার বাই t 2 sin থিটা cos থিটা। আর সর্বাধিক উচ্চতা এই সমান u স্কয়ার sin স্কয়ার থিটা বাই g। এই হলো গিয়ে ব্যাপার। এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি একই সঙ্গে করি, অর্থাৎ আমরা x ay এই সমস্ত দিয়ে করি তাহলেও হচ্ছে, আর এইভাবে করলেও আমরা খুব সহজভাবে বুঝতে পাচ্ছি। দেখো, এটাকে যদি তুমি একটা নির্দিষ্ট প্রবলেম হিসাবে ভাবো তাহলে এইভাবে করাটা হলো বেস্ট পদ্ধতি, কিন্তু গত দিনের যে পদ্ধতিটা করেছি সেটা একটু বড় ক্যালকুলেশন মনে হলেও সেটা কিন্তু একটা ইউনিফাইড পদ্ধতি। কারণ তুমি এরপরে তুমি যখন ইনক্লাইন প্লেনে যাবে, আনত তল বা অন্য যে কোনোভাবে যদি প্রাসের গতি দেখতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমি যে প্রসেসটা প্রথমে করিয়েছি সেই প্রসেসটাই কিন্তু ইউনিফাইড প্রসেস। সব জায়গায় তুমি সেই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারবে। এই কারণে আমি বারবার বলে রাখছি যে তোমরা বোঝার জন্য এটা করে রাখো। তোমাদের যার সূত্র, এই সূত্রগুলো যার মনে আছে, মুখস্থ থাকছে, যারা হচ্ছে উলম্ব গতির সমীকরণ বা সমবেগে গতিশীল বস্তুর সমীকরণকে কাজে লাগাতে পারবে, যাদের মুখস্থ থাকছে তারা অবশ্যই এই পদ্ধতিতে তুমি সলভ করার চেষ্টা করো। যখন কোশ্চেন পড়বে প্রাসের গতি থেকে তখন তুমি এইভাবে করার চেষ্টা করো। আর তোমাকে সেই বিষয়টা, অর্থাৎ যেভাবে গত ক্লাসে আমি দেখিয়েছি সেইটাকে তোমাকে হ্যাবিচুয়েটেড হতেই হবে, তাহলেই তুমি কিন্তু ইনক্লাইন প্লেন কেন যে কোনো সমস্যা প্রাস সম্পর্কিত তুমি পেরে যাবে। এই কারণেই ওটা করানো হয়েছে। এখন আমি যদি বলি যে এখানে সঞ্চার পথের সমীকরণ এখানে আমাদেরকে x এর দিকে যে কোনো মুহূর্তের x এর দিকে দূরত্ব x u cos θ into t, আর y এর দিকে যে কোনো মুহূর্তের দূরত্ব u sin θ into t minus half gt square। এইটা লাগাতে হবে। আগে আমাকে কি করতে হবে, t এর জায়গায় পুট করতে হবে। এটা থেকে আমি t পাবো কত, t equals to হবে x by u cos theta। সেখান থেকে আমি পেয়েছি x equals to u sin theta, আর t এর জায়গায় আমি বসিয়েছি into x by u cos theta minus half g into x by u cos theta এর হোল স্কয়ার। এটা আমি বসিয়েছি। তারপরে আমি u কাটলে কি হবে, tan theta into x পাবো, আর এদিকে হবে g বাই u স্কয়ার cos স্কয়ার থিটা, একটা 2 সামনে থাকবে ইনটু x স্কয়ার। এটাকে আমরা বলেছি ax প্লাস bx স্কয়ার ফর্মুলা, যেখানে a সমান tan থিটা, b সমান g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এবার এটাকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করেছি, রেঞ্জ দিয়ে প্রকাশ করেছি, প্রক্ষেপ সীমা দিয়ে প্রকাশ করেছি। সেক্ষেত্রে আমরা এখানে x tan থিটা কমন নিয়েছি, এই স্টেপটা মুছে দিলে x tan থিটা কমন নিয়ে আমরা এখানে 1 পেয়েছি। আর এখানে আমরা কি পেয়েছি, g টাকে নিচে নামিয়ে আনবো, 1 বাই এখানে g করে দিয়েছি। আর tan থিটা কমন নেওয়া মানে কি, নিচে tan থিটা গুণ হওয়া মানে sin থিটা বাই cos থিটা নিচে গুণ হয়ে যাওয়া, মানে এখান থেকে একটা x কমে যাবে, x বাই যে ফর্মুলাটা আমরা পেয়েছি সেটা হলো u স্কয়ার বাই g 2 sin থিটা cos থিটা। এই u স্কয়ার বাই g ইনটু 2 sin থিটা cos থিটাটা হলো গিয়ে এইটা। আর অর্থাৎ এখানে আমি x বাই r পাবো, x tan থিটা ইনটু 1 মাইনাস x বাই r।
এটা হলো y এর সমীকরণ, y আর x এর মধ্যে সম্পর্ক। এইভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো করতে পেরেছিলাম। আজকে আমরা আলোচনা করব এই ফর্মুলাগুলোকে কিভাবে কাজে লাগানো যায়। এই ফর্মুলাগুলো থেকে আমরা বুঝতে পারবো যে একটা বস্তুকে যদি নির্দিষ্ট বেগে ছোড়া হয় তাহলে সে ম্যাক্সিমাম একটা দূরত্ব সামনের দিকে যেতে পারবে, অর্থাৎ তার সীমা ম্যাক্সিমাম ভ্যালু পাবে, তার বেশি ভ্যালু পাওয়া সম্ভব নয় একটা নির্দিষ্ট ইউ এর জন্য। অর্থাৎ প্রক্ষেপে আমার যত জোর আছে আমি ছুটছি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম কত দূর আমি ছুটতে পারবো সেটাকে আমরা বলবো প্রক্ষেপ সীমার সর্বাধিক ভ্যালু, সর্বাধিক মান। প্রক্ষেপ সীমার সর্বাধিক মান বের করবো। এবারে আমরা প্রক্ষেপ সীমার যে রিলেশন, সেই রিলেশনটা আমরা সূত্র ফর্মুলাটা আমরা লিখে ফেলবো। প্রথমে আমরা লিখবো r ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি 2 সাইন থিটা কস থিটা। এখানে 2 সাইন থিটা কস থিটা সমান কত? সাইন 2 থিটা। ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। দেখো এখানে জি এর মানের চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই, অর্থাৎ আমরা যে প্রক্ষেপের কথা আলোচনা করছি, প্রজেক্টাইলের কথা আলোচনা করছি, এখানে আমরা জি কে কনস্ট্যান্ট ধরবো। ধরো বহু দূরে আমি ছুড়লাম, একটা মিসাইল এখান থেকে হিমালয় পর্বত পেরিয়ে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু জি এর মান সব জায়গায় সমান থাকবে না। তোমরা পড়েছো বা জেনেছো যে জি এর মান কিন্তু সব জায়গায় সমান হয় না। উচ্চতা বাড়লে জি এর মান কমতে থাকে, বা ল্যাটিটিউড লঙ্গিটিউড এগুলোর উপরও জি এর মান চেঞ্জ হয়। এগুলো তোমরা সামনের দিকে পাবে আমাদের এই আলোচনায়। ক্লাস 11এই তোমরা জি এর মানের পরিবর্তন তোমরা দেখবে যে পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মানের পরিবর্তন হয়, পৃথিবীর বিভিন্ন উচ্চতা বা পৃথিবীর গভীরে কোনো স্থানে জি এর মানের পরিবর্তন হয়। অর্থাৎ আমি যখন বহু দূরে একটা প্রজেক্টাইলকে নিক্ষেপ করছি তখন কিন্তু সেখানে জি এর মান সমান থাকে না। কিন্তু আমরা বলেছি সবসময় যে আমরা সবসময় সিম্পল থিওরি থেকে শুরু করব, তারপরে জটিলে যাব। যেখানে প্রক্ষেপ সত্যিকারের প্রজেক্টাইল ছোড়া হয় সেখানে কিন্তু বাস্তব কন্ডিশন লাগানো হয়, কোথায় কত জি হতে পারে সেটাকে কম্পিউট করা হয়। কিন্তু তার জন্য প্রাথমিকভাবে যেটা লেগেছিল সেটা হচ্ছে এই ফর্মুলা। এই ফর্মুলা থেকেই কিন্তু আস্তে 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 সেটাকে মডিফাই করে প্রযুক্তিতে লাগানো হয়। এই কারণে তোমরা মনে রাখবে যে এই যে ফর্মুলাটা, এটা হচ্ছে আদর্শায়িত ফর্মুলা, অর্থাৎ সব জায়গায় জি এর মান সমান হলে তবেই এই ফর্মুলাটা প্রযোজ্য হবে। জি এর মান সব জায়গায় সমান হয় বলে আমরা আমাদের এই প্রাসের গতিতে ধরে নেব, কিন্তু জি এর মান সবসময় যে সমান হবে তা নয়। একটা জিনিসের মান সবসময় সমান হবে, সেটা কি না ইউ কস থিটা, অর্থাৎ প্রাথমিক গতিবেগের যে অনুভূমিক উপাংশ, অর্থাৎ গতিবেগের অনুভূমিক উপাংশ প্রাসের গতির ক্ষেত্রে সমস্ত জায়গায় কনস্ট্যান্ট হবে। এটা তুমি কিন্তু সমস্ত ক্ষেত্রে বলতে পারো, প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও বলতে পারো, থিওরিটিক্যাল ক্ষেত্রেও বলতে পারো। এটা মাথায় রাখবে যে ইউ কস থিটা অর্থাৎ গতিবেগের অনুভূমিক উপাংশ, গতিবেগের প্রাথমিক গতিবেগের অনুভূমিক উপাংশ যেটা, সেটাই গতিবেগের অনুভূমিক উপাংশ, কারণ সব জায়গায় তার ভ্যালু সমান থাকছে। এই কারণে তুমি বলতে পারো যে গতিবেগের প্রাসের ক্ষেত্রে কোন রাশিটা সবচেয়ে ধ্রুবক, সবসময়ের জন্য ধ্রুবক থাকে। যদি প্রশ্ন আসে তখন তুমি বলবে যে গতি বা বেগের অনুভূমিক উপাংশ সর্বদাই ধ্রুবক হয়। যাক, এখন আমরা যেটা আলোচনা করছি যে r ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই জি sin 2 থিটা। ইউ এর মান চেঞ্জ করা যাবে, আমি জোরে ছুটতে পারি, আস্তে ছুটতে পারি। কাছে যদি উইকেট কিপার থাকে আমি আস্তে বল ছুটবো, আমি যদি অনেক বাউন্ডারি কাছে ফিল্ডার হই, উইকেট কিপারের কাছে ছুটতে গেলে আমাকে অনেক বেশি জোরে ছুটতে হবে। অর্থাৎ ইউটাকে আমি চেঞ্জ করতে পারি, আর চেঞ্জ করতে পারি কাকে না থিটাকে চেঞ্জ করতে পারি। অর্থাৎ আমি এরকম করে ছুটতে পারি, একটু কম কোণে ছুটতে পারি, অর্থাৎ অনুভূমিকের সঙ্গে নানান কোণে আমি ছুটতে পারি। দেখো অনুভূমিকের সঙ্গে আমি এইরকম ছুটতে পারি, এইরকম ছুটতে পারি, এইরকম ছুটতে পারি, এইরকম ছুটতে পারি, অর্থাৎ 0 to 90 ডিগ্রি কোণের মধ্যে আমি ছুটতে পারি। যদি এই দিকে আমি বল পাঠাতে চাই, 90 ডিগ্রি কোণে ছুটলে কি হবে, বলটা এখানে এসে পড়বে। সোজা ছুটলে কি হবে, বলটা সোজা যাবে, এরকম করে বেঁকে যাবে। অর্থাৎ আমাকে এরকম একটা কোণে ছুটতে হয়। কত কোণে ছুটলে আর এর ভ্যালুটা সবচেয়ে বেশি হবে। তাহলে জি ফিক্সড, ইউ ফিক্সড, আমাকে যত জোরে আমি পারছি ছুটছি, অর্থাৎ আমি যতটা বেশি ইউ দিতে পারবো। ধরো ডিসকাস থ্রো বা যে বল থ্রো, লৌহ বল নিক্ষেপ তোমাদের
যে অ্যানুয়াল স্পোর্টস হয় সেখানে তোমরা দেখেছো লৌহ বল নিক্ষেপের একটা ইভেন্ট থাকে, সেখানে লৌহ বল নিক্ষেপটা তুমি করবে কি করে? তোমার তো সবচেয়ে বেশি শক্তি দিয়ে তুমি চেষ্টা করছো, অর্থাৎ তোমার যা বলটার উপর বেগ দেওয়ার তুমি চেষ্টা করছো, এখানের কাছ থেকে এরকম করে ছোড়া হয়, বলটা সবচেয়ে বেশি বেগে ছোড়ার চেষ্টা করছো, অর্থাৎ বেগের মান তোমার কাছে ফিক্সড, তুমি যতটা পারছো চেষ্টা করছো। এবার কোন কোণে ছুটলে তোমার বলটা বেশি দূরে গিয়ে পড়বে? তুমি তো চাইবে জিততে, তাহলে তোমার এখানে কোনটা ম্যাক্সিমাম করতে হবে? এই ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে ফর আর ম্যাক্স। আর এর মান সর্বোচ্চ হওয়ার জন্য, আর এর সর্বোচ্চ মানের জন্য একটা নির্দিষ্ট ইউ এর জন্য ইউ ফিক্সড আর জি তো কনস্ট্যান্ট আমরা জানি। এই নির্দিষ্ট ইউ যদি থাকে আর জি কনস্ট্যান্ট হওয়ার জন্য এখানে আর ম্যাক্স কখন হবে না, যখন sin 2 থিটা ইকুয়ালস টু 1 হবে। কেন স্যার? না sin থিটার ভ্যালু sin 2 থিটা হোক বা থিটা হোক, sin থিটার ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে থাকে। sin এর মান sin 2 থিটা হোক, 3 থিটা হোক, 4 থিটা হোক, 5 থিটা হোক, sin এর মান সব সময় +1 থেকে -1 থেকে +1 এর মধ্যে থাকবে। sin 90 ডিগ্রি হলে +1 হবে, sin 270 ডিগ্রি হলে -1 হবে, এরকম এর ভ্যালু থাকবে এখানে। তাহলে sin 2 থিটা এর মান +1 হলে এই r এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ 2 থিটা sin 90 ডিগ্রি, sin 2 থিটা সমান sin 90 ডিগ্রি, তাহলে এখানে 2 থিটা সমান 90 ডিগ্রি হবে, থিটা সমান হবে 45 ডিগ্রি। দেখো থিটা 45 ডিগ্রি হলে আমি সবচেয়ে বেশি ফিক্সড আছে আমার, আমি যতটা পারি সেই বেগে আমি ছুটছি, জি এর মান কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আমি যদি 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে ছুড়ি তাহলে সেই বস্তুটা সামনের দিকে সবচেয়ে বেশি দূর যাবে, অর্থাৎ তার রেঞ্জ বা সীমা বেশি হবে, প্রক্ষেপ সীমার মান বেশি হবে। তাহলে আর ম্যাক্স সমান কত হবে না, যখন প্রক্ষেপ কোণের মান থিটা ইকুয়ালস টু, এখান থেকে আমি লিখতে পারবো যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হলে প্রক্ষেপ সীমা সর্বাধিক হয়, প্রক্ষেপ সীমা সবচেয়ে বেশি হয়। তাহলে আর ম্যাক্স সমান আমি কি লিখতে পারবো, ইউ স্কয়ার বাই জি sin 2 থিটা, sin 2 থিটা মানে কত, 45 গুণিত 2 90 ডিগ্রি সমান হবে ইউ স্কয়ার বাই জি আর ম্যাক্স। এবারে যেটা হামেশাই জানতে চাওয়া হয় সেটা আমি বলে রাখি যে ওই অবস্থায় সর্বাধিক উচ্চতা কত, তাহলে সেটাই কিন্তু সর্বাধিক উচ্চতা নয়, সর্বাধিক উচ্চতাটা যে কোনো সময়ে সর্বাধিক, আমি যে কোণে ছুড়ি না কেন তার একটা সর্বাধিক, এইরকম কোণে ছুড়লে এরকম একটা সর্বাধিক উচ্চতা থাকবে, এরকম কোণে ছুড়লে এরকম একটা সর্বাধিক উচ্চতা থাকবে, আগে পিছিয়ে পড়তে পারে। তাহলে বিভিন্ন কোণের জন্য সর্বাধিক উচ্চতার মান বিভিন্ন হয়। এক্ষেত্রে এই অবস্থায় অর্থাৎ যখন 45 ডিগ্রি কোণে ছোড়া হচ্ছে তখন সর্বাধিক উচ্চতার মানকে আমরা এইচ প্রাইম যদি বলি, এইচ প্রাইম সমান কি হবে, ইউ স্কয়ার সাইন স্কয়ার বাই জি 2g, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। এই থিটাটার মান কত আমি বসাবো না, থিটার মান এখানে বসাবো 45 ডিগ্রি, তাহলে কি হবে 45 ডিগ্রি। এখানে আমি লিখবো sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, তাহলে sin স্কয়ার 45 ডিগ্রির মান হবে কত, 1/√2 এর স্কয়ার সমান হবে 1/2। তাহলে এই ক্ষেত্রে আমি এটার জন্য 1/2 লিখতে পারি, u স্কয়ার বাই 2g ইনটু 1/2। তাহলে আমি পেলাম কি 1/4 ইনটু u স্কয়ার বাই g, এই u স্কয়ার বাই g টা হলো r max, 1/4 ইনটু r max। আমি দেখেছি হামেশাই এই প্রমাণটা আছে, এই প্রুফটা আছে যে সর্বাধিক সীমার মান নির্ণয় করো, তখন তোমরা এই মান পর্যন্ত নির্ণয় করবে। আবার দেখাও যে ওই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা এইচ প্রাইম সমান, প্রাইম দেয় না, হ্যাঁ প্রাইমটা আমি
ব্যবহার করেছি। ওই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা সমান আর ম্যাক্স বাই 4 দেখা, তখন তুমি ওই ফর্মুলা ইউজ করবে, ফর্মুলা ইউজ করলে পেয়ে যাবে। এই হলো গিয়ে ব্যাপার। তোমরা তাহলে বুঝতেই পারছো যে এই সমস্ত প্রবলেম এখান থেকে দেয়। রাসের গতির আজকে দ্বিতীয় আলোচনায় আমরা সবসময় চেষ্টা করব কি, যে প্রথম দিনের যে ফর্মুলাগুলো আমরা পেয়েছিলাম সেই ফর্মুলাগুলোকে ইউজ করতে। নেক্সট, এই যে রেঞ্জ, এই রেঞ্জ অফ সীমা যখন আমরা দেখছি যে প্রক্ষেপ সীমা, দেখো আমরা এইরকম কি কখনো পাওয়া সম্ভব? এইরকম করে ছুটছি, তার যা প্রক্ষেপ সীমা হচ্ছে এইরকম করে ছুটেও প্রক্ষেপ সীমা একই হচ্ছে, শুধু সর্বাধিক উচ্চতার পার্থক্য ঘটছে। এরকম কি কখনো সম্ভব? দেখো সম্ভব হয় কি না, তোমাকে এটা সম্ভব কিনা বুঝতে গেলে তোমাকে এর ফর্মুলা বুঝতে হবে। r ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই জি সাইন 2 থিটা। এইটা 2 থিটা, থিটার দুটো মানের জন্য সাইন 2 থিটার মান সমান হয় কিনা তোমাকে বুঝতে হবে। দেখো তুমি জেনেছো প্রথম পাদে সাইন থিটার ভ্যালু যা হয়, দ্বিতীয় পাদে 180 ডিগ্রি মাইনাস থিটার ভ্যালু তাই। এবার আমি এখানে যদি 2 থিটা করি, সাইন 2 থিটা, এটাকে আমি লিখতে পারবো সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। এইগুলো কিন্তু আমরা জানি। তাহলে দেখো আমি এইখানে সাইন 2 থিটা বসালেও যা পাবো, সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বসালেও তাই পাবো। তাহলে আমি এখানে যদি থিটার জায়গায় যদি 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই, থিটার জায়গায় যদি 90 ডিগ্রি মাইনাস থিটা বসাই, তাহলে আমার এই এক্সপ্রেশনটা আসবে। তখন আমি আর কে সমান বলতে পারবো। দেখো ফার্স্ট r1 সমান আমি লিখলাম ইউ স্কয়ার বাই জি সাইন 2 থিটা, আর থিটা ইকুয়ালস টু আমি যদি করি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে থিটার জায়গায় যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে আমি প্রক্ষেপ করি, আগে ধরো 30 ডিগ্রিতে করছিলাম, এখন আমি 60 ডিগ্রিতে করলাম, আগে 53 ডিগ্রিতে করেছিলাম, এখন 37 ডিগ্রিতে করলাম। এই রকম করে যদি আমি করি, তাহলে রেঞ্জের কি পার্থক্য আসে? কোনো পার্থক্য আসবে না। ইউ স্কয়ার বাই জি সাইন 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা হবে সমান কি হবে? ইউ স্কয়ার বাই জি সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা। সেখান থেকে আমি কি পাবো? ইউ স্কয়ার বাই জি সাইন 2 থিটা। হ্যাঁ, সাইন 2 থিটা, ইউ স্কয়ার বাই জি সাইন 2 থিটা। আগেও ছিল r1 সমান ইউ স্কয়ার বাই জি সাইন 2 থিটা, আবার থিটা এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা করেও আমরা পেলাম ইউ স্কয়ার বাই সাইন 2 থিটা। অর্থাৎ এটা যদি থিটা হয় আর এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, উভয় ক্ষেত্রে রেঞ্জের মান সমান হবে। উভয় ক্ষেত্রে রেঞ্জ অর্থাৎ প্রাসের সীমা সমান হবে। এবারে দেখে নেওয়া যাক কত ডিগ্রিতে সমান হয়। ধরো এখানে আমি এটাকে করে দিলাম 30 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 60 ডিগ্রি হয়ে যাবে। তুমি দেখো r1 ইকুয়াল টু তাহলে লিখব কি ইউ স্কয়ার বাই জি সাইন 2 গুণিতক 30 ডিগ্রি সমান হবে ইউ স্কয়ার বাই জি সাইন 60 ডিগ্রি, তখন হবে ইউ স্কয়ার বাই জি ইনটু √3/2। এটা r2 রেঞ্জ। যখন আমি এই কোণে ছুটছি তখন কি হবে? ইউ স্কয়ার বাই জি সাইন 2 ইনটু 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে ছুটবে, তাহলে এখানে কি হবে? ইউ স্কয়ার বাই জি সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি ভ্যালু তুমি ক্যালকুলেটরে টিপে দেবে, ফিরে দেখবে √3/2 আসবে, তাহলে হবে √3 ইউ স্কয়ার বাই 2g। এখানেও √3 ইউ স্কয়ার বাই 2g সেম হলো। তাহলে দুটো কোণের মান বলো যেই কোণের জন্য প্রক্ষেপ সীমার মান সমান হয়। একই বেগে ছোড়া হলে একই প্রক্ষেপ কোণ এবং একই প্রক্ষেপ বেগের জন্য একই প্রক্ষেপ সীমা পেতে গেলে দুটো কোণের মান কি কি হয়? একটা থিটা হলে অন্যটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, একটা থিটা অন্যটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা।
কেমন? এই হলো গিয়ে ব্যাপার। এবারে আমাদেরকে আরো কয়েকটা বিষয় আলোচনা করতে হবে, যে কৌণিক বেগের ব্যাপারটা, কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগের যে বিষয় রয়েছে সেটা আমাকে প্রথমে জেনে নিতে হবে যে কৌণিক ভরবেগ কি। রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ। অর্থাৎ রৈখিক ভরবেগ কাকে বলে? আমরা জানি রৈখিক ভরবেগকে পি দিয়ে লেখা হয়। পি সমান হচ্ছে এম ডি, ভর ইন্টু বেগ। ভর আর বেগকে যদি এরকম লেখা হয় তখন তাকে বলা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের ভ্রামককে বলা হয় কৌণিক ভরবেগ। এবারে দেখো, এইখানে যদি ভরবেগ এরকম থাকে পি, এর সাপেক্ষে যদি কৌণিক ভরবেগ, কৌণিক মানে কি? যে কোনো কিছু যখন রোটেশনাল গতি আমরা পড়ব, রোটেশনাল মোশন যখন পড়ব, অর্থাৎ ঘূর্ণন গতি পড়ব, সেখানে আমরা দেখব যে কৌণিক সব কিছু। আর কৌণিক মানে সেখানে কোনো একটা বিন্দুর সাপেক্ষে বিচার করা হবে। কোনো রোটেশনাল গতিকে বিচার করার জন্য একটা বিন্দু বা একটা অক্ষর সাপেক্ষে বলে সবসময় ব্যবহার করা হয়। তাহলে এখানে অক্ষের সাপেক্ষে যদি বলে, এখানে এইটা যদি আর হয়, এখানে পি আর আর এর মধ্যে, এই দুটো ভেক্টরের মধ্যে একটা কোণ থাকবে, এই এর সাপেক্ষে হলে তখন আমি কৌণিক ভরবেগ বলবো আর ক্রস পি। এইটুকু তোমরা এই সূত্রটা আপাতত মনে রাখো। এবার আর ক্রস পি মানে এল কে যদি আমি এমনি লিখি, এল এর ম্যাগনিটিউড যদি বলি সমান কি হবে? আর ক্রস পি। তোমরা ক্রস প্রোডাক্ট কয়েকদিন আগে শিখলে। আর ক্রস পি সমান কি হবে? আর পি ইন্টু সাইন থিটা, অর্থাৎ পি ইন্টু আর সাইন থিটা। এই আর সাইন থিটাটা কি? না, এটা যদি থিটা হয় তাহলে এইটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা, এই দূরত্বটা হলো আর সাইন থিটা। অর্থাৎ একটা যখন কোনো ভরবেগ থাকবে, রৈখিক ভরবেগ থাকবে, সেটা ওই বিন্দু থেকে তার লম্ব দূরত্ব, ওই বিন্দু থেকে, অর্থাৎ ভরবেগের ক্রিয়ারেখা একটা থাকবে, আর এই বিন্দুকে আমি ক্রিয়ারেখা, সমান্তরাল ক্রিয়ারেখা টানব, তাহলে তাদের মধ্যে যে দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ লম্ব দূরত্ব, সেটার সঙ্গে আমি যদি পি গুণ করে দিই তাহলে আমরা কি পাই? না হচ্ছে কৌণিক ভরবেগ পাই। তাহলে কৌণিক ভরবেগের মান পেতে গেলে পি ইন্টু ডি করে দেবো। এই ডি হলো শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ লম্ব দূরত্ব। এইভাবে তোমরা এই ফর্মুলাটাকে আপাতত মনে রাখো। এখন আমি যেটা বলতে চাইছি যে একটা প্রাসের গতির ক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্রাসটাকে ছোড়া হচ্ছে, বিভিন্ন বিন্দুতে তার কৌণিক ভরবেগ রয়েছে। কৌণিক ভরবেগ এই বিন্দুতে কত সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? এই বিন্দু সাপেক্ষে আমরা নেব, কারণ আমরা যে বিন্দু থেকে আমরা একটা প্রজেক্টাইলকে ছুটছি, একটা প্রাসকে ছুটছি, সেই বিন্দু সাপেক্ষে কিন্তু সবকিছু নেওয়াটা বাঞ্ছনীয়, কারণ ওই বিন্দু থেকেই আমরা হিসেব করতে চাইবো, ওই বিন্দুটাই আমাদের ইনিশিয়াল পয়েন্ট। তাহলে এখানে আমরা এই এ বিন্দু সাপেক্ষে এই বিন্দুতে, সি বিন্দুতে যদি আমি কৌণিক ভরবেগের মান জানতে চাই, তাহলে কত হবে সেই কৌণিক ভরবেগ? না, সি বিন্দুতে দেখো শুধুমাত্র এই দিকেই বেগ আছে, এই দিকের বেগ শূন্য হয়ে গেছে। সর্বোচ্চ বিন্দুতে উলম্ব দিকে বেগের মান শূন্য, অনুভূমিক দিকে বেগের মান সবসময় থাকে ইউ কস থিটা। এখানে যদি ইউ বেগে ছোড়া হয়, প্রক্ষেপণ যদি থিটা হয়, তাহলে এইখানে হবে ইউ কস থিটা। সেক্ষেত্রে আমি এইদিকে যে ভরবেগ পাবো এম ইন্টু ইউ ইন্টু কস থিটা। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কৌণিক ভরবেগ এখানে কত হবে। দেখো, এই বিন্দুকে আমি সরলরেখা টেনেছি, আর এই ভেক্টরের দিক ক্রিয়ারেখা বরাবর সরলরেখা টেনেছি, এদের মধ্যে লম্ব দূরত্ব হলো এইটা। আর এই জিনিসটাকে আমরা কি বলে আসছি? প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা। তাহলে এখানে কৌণিক ভরবেগ কত হবে? এই সি বিন্দুতে কৌণিক ভরবেগ হবে এইচ গুণিতক পি, অর্থাৎ পি গুণিতক ডি যেটা, সেখানে এটা এইচ, ডি এর জায়গায় আমি এইচ পাচ্ছি, আর পি এর জায়গায় এম ইউ কস থিটা। তাহলে এখানে এইচ ইন্টু এম ইউ কস থিটা। এবার এটাকে আর একটু আগে বাড়িয়ে লিখতে পারো, এইচ ইকুয়ালস টু কি হয়? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এটা তো তোমার মুখস্থই রয়েছে, কারণ ইউ স্কয়ার বাই 2g আগে মুখস্থ ছিল, এখন ইউ এর জায়গায় ইউ সাইন থিটা হয়েছে, ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। অর্থাৎ m ইকুয়ালস টু হবে এইচ এর জায়গায় হবে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g ইনটু mu cos থিটা। ব্যাস, এইভাবে তুমি লিখতে পারো। এবার তোমাকে জানতে চাইবে যে বিভিন্ন স্থানে এই প্রাসের গতিশক্তি বা স্থিতিশক্তির মান কত। তোমাদেরকে মূলত এই পজিশনগুলোতে জানতে চাইবে।
এই ম্যাক্সিমাম পজিশনে, পিক পজিশনে, এখানে তোমার গতিশক্তি স্থিতিশক্তির মান কত সেটা বের করতে বলবে। এখানে গতিশক্তির মান কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার, কারণ দেখো ইউ কস থিটা ইউ সাইন থিটা দুদিকে ছিল, সেটাকে যোগ করে দিলে এম এ স্কোয়ার হবে। আর এমনি তুমি গতিশক্তি যখন বলবে তখন তার গতিবেগ জানলেই হয়, তাকে আর কম্পোনেন্টে ভাঙার দরকার হয় না, কারণ এটা স্কোয়ার টার্মে আছে, স্কোয়ার টার্মে হলে আর তার কম্পোনেন্ট লাগে না, স্কোয়ার করে দিলেই হয়ে যায়। এখানে কাইনেটিক এনার্জি অ্যাট পয়েন্ট এ ইকুয়ালস টু হাফ এম ইউ স্কোয়ার। আর এটাকে যদি একদম গ্রাউন্ড লেভেল ধরা হয়, গ্রাউন্ড লেভেলে আমরা কি করি না, পোটেনশিয়াল এনার্জিটাকে জিরো ধরি, অর্থাৎ যেটা স্থিতিশক্তি আমরা বলছি স্থিতিশক্তির মান জিরো হয়। অর্থাৎ প্রাসের গতির ক্ষেত্রে আমরা দেখব স্থিতিশক্তির মান, অর্থাৎ গ্রাউন্ড লেভেলে আরবিটারি স্থিতিশক্তিকে আমরা সবসময় আরবিটারিলি ধরতে পারি, যেখানে আমরা জিরো ধরবো তার থেকে নিচের দিকে নেগেটিভ হবে আর উপরের দিকে পজিটিভ হবে। এক্ষেত্রে আমরা গ্রাউন্ড লেভেলে স্থিতিশক্তির মান পাই পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ সমান হবে জিরো। এবার এইখানে কাইনেটিক এনার্জি অ্যাট সি কত হবে না, এখানে দেখো শুধুমাত্র একটাই কম্পোনেন্ট আছে বেগের, অর্থাৎ বেগের মানটা হচ্ছে ইউ কস থিটা, সেই ক্ষেত্রে হাফ এম ইউ স্কয়ার কস থিটা, এই হাফ এম জি স্কয়ার, এখানে ভি ইকুয়ালস টু ইউ কস থিটা, তাহলে এখানে হবে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। আর কাইনেটিক এনার্জি হয়ে গেল, পোটেনশিয়াল এনার্জি অ্যাট সি কি হবে, এম জি এইচ, এই এইচ হলো সর্বাধিক উচ্চতা। আবার এখানে যখন আসবে তখনও তার এদিকের যে উপাংশটা হবে এম জি সাইন থিটা, এদিকের উপাংশটা হবে ইউ সাইন থিটা, আর এদিকের উপাংশটা হবে ইউ কস থিটা। দেখো একটা জিনিস আবারও আমি একটা আলোচনায় আসছি মাঝে, যে আমরা প্রবলেম করছি সলভ, কিন্তু কিছু কিছু আলোচনা কিন্তু আমরা করে নিচ্ছি, থিওরিটিক্যাল আলোচনা, এগুলো তোমাদেরকে ভালো করে মন দিয়ে রাখতে হবে, খাতায় নোট করে রাখতে হবে। যে আমরা এখানে যখন প্রাসের কথা বলেছি, যে প্রাসের গতির ক্ষেত্রে আমরা এটাকে দ্বিমাত্রিক গতি বলছি। তোমরা কখনো দেখেছো যে একটা ফুটবলকে মারলো, বেঁকে 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 গোলে ঢুকে গেল, অথবা যখন একটা বৃষ্টি পড়ছে সে একরকম সে কোনো বায়ু দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বা বায়ুর ধাক্কায় সে ছিটকে চলে যাচ্ছে অন্যদিকে, তাহলে তখন সেটাকে কি দ্বিমাত্রিক গতি বলা যাবে? দ্বিমাত্রিক গতি বলা যাবে না, কারণ সে পুড়ে গেল, ত্রিমাত্রিক হয়ে যাচ্ছে, তিনটে লাগছে, একটা প্লেনে তার গতি নেই। সে যদি এরকম করে গিয়ে বেঁকে গিয়ে এরকম করে ঢুকে যায় গোলে একটা বল, তখন তার গতিকে আর দ্বিমাত্রিক বলা যাবে না। তাহলে আমরা এখানে দ্বিমাত্রিক গতির কথা আলোচনা করছি, সিম্পল প্রাসের কথা আলোচনা করছি, অর্থাৎ এখানে বুঝতে হবে যে বায়ুর বাধা, বায়ুর বেগ কোনো কিছুই এখানে প্রেজেন্ট নেই বলে আমরা ধরে নিচ্ছি। প্রেজেন্ট থাকলে কিন্তু সেই সম্পর্কগুলো আরও অনেক জটিল হয়ে যাবে। প্রযুক্তির ক্ষেত্রে যেখানে আমরা লাগাবো কাজে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলো কনসিডার করতে বাধ্য। কিন্তু এখানে আমরা সহজভাবে বোঝার জন্য, প্রাসের গতির একদম সিম্পলেস্ট কেস বোঝার জন্য আমরা এখানে বায়ুর বাধা উপেক্ষা করছি। আর বায়ুর বাধা না থাকলে অপচয় বল বা অপচয় শক্তি নেই, অর্থাৎ আমরা যে বেগে আমরা ছড়েছিলাম এখানে যখন ফিরে আসলো সেই একই বেগে আসবে, অর্থাৎ এই দিকের যে উপাংশ ছিল ইউ কস থিটা, সে তো সমবেগে চলেই যাচ্ছে, তাহলে এখানে যখন ভূমিতে আঘাত করবে তখনও তার বেগের উপাংশ, অর্থাৎ আঘাত করার ঠিক পূর্বের মুহূর্তে আঘাত করলে সে তো তার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, শব্দ হচ্ছে, অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেটার কথা ছাড়ো, আঘাত করার পূর্ব মুহূর্তে যাস সেখানে তার গতিবেগের উপাংশ এদিকে যেমন ছিল এই কস্তিটা থাকবে, আর এদিকে প্রথমে কমে 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 জিরো হয়েছিল, তারপরে আবার দেখবে ইউ সাইন থিটা হবে। তোমরা জানো উপরের দিকে যখন ছোড়া হয়েছিল উল্লম্বভাবে ঊর্ধ্ব অভিমুখে যখন ছোড়া হয়েছিল, তখন একটা বস্তুকে ইউ বেগে ছোড়া হলে যখন ফিরে এসেছিল তখন আবার সে ইউ গতিবেগ নিয়ে ফিরে এসেছিল, অর্থাৎ ইউ সাইন থিটা থেকে যদি আমি উপরের দিকে ছুড়ি এখন তাহলে ইউ সাইন থিটা নিচের দিকে হবে, অর্থাৎ সে যে বেগ নিয়ে চলছিল আগে তাকে ছোড়া হয়েছিল এই দিকে, সে সেই বেগেই ফিরে এলো। এক্ষেত্রে ইউ কস থিটা হবে। এই ক্ষেত্রে তোমার কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি অ্যাট বি সমান হবে হাফ এম ইউ স্কয়ার। দেখো এখানেও হাফ এম ইউ স্কয়ার, এখানেও হাফ এম ইউ স্কয়ার। কেন একই হলো না? তার শক্তির পরিবর্তন হয়নি, কোনো বাধা বল পায়নি বলে ধরে নেওয়া হয়েছে। আবার পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি কি হবে না? জিরো হবে, কারণ এখানে সে আবার গ্রাউন্ড লেভেলে ফিরে এসেছে। পোটেনশিয়াল এনার্জি এখানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলা হচ্ছে, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই
বিষয়গুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। এখান থেকে নানা রকম প্রশ্ন জানতে চাওয়া হয়ে থাকে, এই কারণে আমি এইগুলো বলে দিলাম। এইগুলো হচ্ছে প্রাসের গতির মূল ফর্মুলা বলতে পারো। এটাকে আমি একটা প্রবলেম হিসাবে ট্রিট করতে বলেছিলাম। প্রবলেমটাকে আমরা ইউনিফাইড ওয়েতে আমরা ফার্স্ট ডেতে করেছি। আজকের আমরা প্রবলেমটাকে আর একটু সিম্পলিফাই করে নিয়েছি, কারণ ফার্স্টের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। আমরা এখানে এক্স অক্ষের দিকে গতিকে আলাদা আলাদা করে ধরেছি, ওয়াই অক্ষের দিকে গতিকে আলাদা করে ধরেছি। এক্স অক্ষের দিকে যে গতি সেটা হচ্ছে সমবেগে গতি, ওয়াই অক্ষের দিকে যে গতি সেটা হচ্ছে ত্বরণ নিয়ে গতি, অর্থাৎ উলম্ব দিকে উলম্ব অভিমুখে কোনো বস্তুকে নিক্ষেপ করা হলে তার যা গতি হয় সেই গতি, অর্থাৎ সেই সমীকরণগুলোকে আমরা এখানে কাজে লাগিয়েছি। এখন আমরা একেবারে সরাসরি প্রবলেমে চলে যাব। যে কোনো ফর্মুলা জানার পরে আমাদেরকে কি করতে হয়, নিউমেরিক্যাল দিয়ে সেটাকে করে নিতে হয়। নিউমেরিক্যাল দিয়ে করলে আমাদের ওই ফর্মুলাটা মাথায় ভালো থাকে এবং সেই ফর্মুলাটাকে অন্য সময়ে কাজে লাগাতে সুবিধা হয়। কোশ্চেন নম্বর 1, এখানে বলা হয়েছে কোশ্চেন নম্বর 1 যে 60 ডিগ্রি কোণে প্রক্ষেপ করে একটি প্রাচীর 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো এইচ আর টি কত। এগুলো আর বড় করে লিখছি না, বড় করে লিখলে বোর্ড ভরে যাবে। এই কারণে আমি এইচ মানে কি সর্বাধিক উচ্চতা, আর মানে কি প্রাসের সীমা বা প্রক্ষেপ সীমা, আর টি হলো কি উড্ডয়ন কাল। এই বিষয়গুলো তোমাকে জানতে চেয়েছি। তুমি এর ফর্মুলাগুলো প্রথমে মনে করার চেষ্টা করবে। ফর্মুলাগুলো মনে করতে গেলে প্রথমে এইচ এর ফর্মুলা যখন মনে করবে তখন উলম্ব গতির ক্ষেত্রে মনে করবে, ঊর্ধ্বমুখী উলম্ব গতি। সেক্ষেত্রে তুমি পেয়েছো u²/2g, সেই সূত্রটা প্রথমে মনে আসবে। তারপরে তুমি মনে করবে যে এখানে ইউ নয়, ইউ সাইন থিটা, তাহলে u² এর জায়গায় u² sin² θ/2g। আর এর ক্ষেত্রে কি পাবে, আর এর ক্ষেত্রে u cos θ ইনটু এই টাইম, সেটা করে তুমি পেয়েছো, মাথায় আনতে হবে। তোমার ফর্মুলাগুলো পুরোপুরি একেবারে মনে রাখলে তুমি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, অর্থাৎ তোমার যখন 11 শেষ হবে বা 12 শেষ হবে তখন কিন্তু আবার মনে করতে তোমার অসুবিধা হবে। কিন্তু এইভাবে যদি মনে রাখো যে আর কীভাবে পাওয়া গেছিলো, ইউ cos θ ইন্টু ক্যাপিটাল টি, ইউ cos θ ইন্টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এর ভ্যালু কত হবে ইউ সাইন θ/g, u/g 2u/g হয় আরোহণ কাল, অর্থাৎ এখানে হবে ইউ সাইন θ/g প্লাস ইউ সাইন θ/g, 2u সাইন θ/g, তার সঙ্গে আমি ইউ cos θ গুণ করব, তাহলে 2u² sin θ cos θ/g। এইটা কিন্তু মাথায় আনতে হবে, আমি এই কারণে বলছি। এটা আবার ভিডিও ক্লাসে শুধু আমি দেখিয়ে দেবো, এটা কাজ নয়। আমার কাজ তোমাদেরকে কিভাবে তোমরা এগিয়ে যাবে, কিভাবে তোমাদের মনে রাখতে হবে, আমার অভিজ্ঞতাকে কাজে লাগানো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে। সেক্ষেত্রে তুমি করবে কি u² 2 sin θ cos θ/g, এটা পেলে। তাহলে u²/g কমন থাকলো, 2 sin θ cos θ হলে কি হয় sin 2θ হয়। সেটা তোমাকে পুরোটা মাথায় আনতে হবে, তবে তুমি দেখবে নিট বা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশন সেগুলোতে সবগুলো প্রবলেমকে তুমি সবগুলো থিওরি মুখস্থ করে যেতে পারবে না, আর মুখস্থ করলেও সেটাকে কাজে লাগাতে পারবে না যদি না তুমি এইভাবে ভেবে রাখো। অর্থাৎ এখানে তুমি লিখবে যে u²/g sin 2θ আর t হচ্ছে 2u sin θ/g। এবারে থিটা দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। জি এর মান ধরে নিতে হবে, জি এর মান কিছু জানি আমরা স্বাধীনভাবে ধরতে পারবো, জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আর ইউ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। এখানে তুমি প্রথমে এইচ বের করতে বলেছে, এইচ এর মান বসিয়ে দেবে, ইউ স্কয়ার sin স্কয়ার থিটা বাই 2g সমান হবে ইউ স্কয়ার 20 স্কয়ার sin স্কয়ার থিটা sin স্কয়ার 60 ডিগ্রি বাই 2 ইনটু
তাহলে কি হবে 20 ইন্টু 20, আর সাইন 60 ডিগ্রির ভ্যালু হয় √3/2, তাকে স্কোয়ার করলে হবে 3/4, আর এদিকে হবে 20, একটা 20 কেটে যাবে, 4 5 20, তাহলে হবে 15 মিটার। সবচেয়ে উঁচুতে যেটা উঠবে নিচ থেকে উচ্চতা সেটা হলো 15 মিটার উঁচু। নেক্সট তুমি পাবে কি r u স্কয়ার বাই g sin 2θ সমান কি হবে u স্কয়ারের জায়গায় তুমি 20 স্কয়ার লিখবে, 20 স্কয়ার গুণিতক sin 60 ডিগ্রি ইনটু 2 120 ডিগ্রি বাই g তে 120 ডিগ্রি যা sin 60 ডিগ্রির ভ্যালু তাই ক্যালকুলেটরে করতে পারো √3/2, এখানে হবে 20 ইনটু 20, তাহলে এখানে আমি এই জায়গাটাকে ইউটিলাইজ করব, এখানে আমরা পাবো কি r equals to 20 into 20 into 20 into sin 120 ডিগ্রি মানে √3/2 into 10 10 2, তাহলে হবে এখানে 2 2 কেটে যাবে, তাহলে এখানে 20 √3 মিটার। তারপরে টাইম অফ ফ্লাইট t equals to 2u sin theta, 2u sin theta, u এর ভ্যালু হচ্ছে এখানে 20 sin theta sin 60 ডিগ্রি বাই g 10, এখানে 10 2 20, তাহলে 4 ইনটু √3/2, মানে 2 কেটে যাবে, তাহলে কি হবে 2√3 সেকেন্ড। এই সময় পরে সে ওইখানে গিয়ে পৌঁছাবে। এই বিষয়গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে আমার এইখানে আমি এই ভ্যালুগুলো জাস্ট বের করলাম, এছাড়া অনেক রকম ভ্যালু তোমাকে বের করতে দিতে পারে, বিভিন্ন সময় বেগের হিসেবটাও দিতে পারে, সেইটা আমি এই ভিডিওতে বলে আমি এই ভিডিওটা শেষ করব। পরের ভিডিওতে আমি প্লাসের গতির আরও অনেক সমস্যা নিয়ে আসবো। অনেকগুলো সমস্যা প্লাসের গতি থেকে আসে এবং প্লাসের গতির অঙ্ক তোমাদের করে রাখতে হয় তোমাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ তোমরা মেকানিক্সের যে বিষয়গুলো জানতে চাইছো সেগুলোকে ভালোভাবে জাজ করতে গেলে তোমাকে একসঙ্গে এত জিনিস তুমি একসঙ্গে পাচ্ছ, এটার থেকে আর ভালো কি হতে পারে। ভালো স্কিল ডেভেলপ করতে গেলে তোমাকে কিন্তু প্লাসের গতি সম্পর্কে ভালো করে পড়াশোনা করতে হবে। নেক্সট আমি যেটাতে আসবো সেটা হলো যে প্লাসের গতির ক্ষেত্রে প্লাসের যে দিক, ধরো এইরকম নতুন পেন, এখানে আমরা যদি দেখি এইরকম করে একটা প্লাসকে ছোড়া হচ্ছে, সে এইভাবে গিয়ে পড়ছে, তাহলে প্লাস যেটা অর্থাৎ এটা যদি এটাকে যদি আমি প্লাস বলি, সে এখন এইরকম কোণ করেছিল, অর্থাৎ ফার্স্টে অনুভূমিকের সঙ্গে এই কোণ করে, তাহলে প্লাসের ক্ষেত্রে প্লাসের অভিমুখ যখন বলবো অর্থাৎ আমরা বলবো প্লাসের গতির অভিমুখ, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, প্লাসের গতির অভিমুখ। তাহলে এখানে কি হবে এইরকম ছিল, এখানে তার গতির অভিমুখটা কি হবে এইরকম, এখানে তার গতির অভিমুখ এইরকম, এখানে তার গতির অভিমুখ এইরকম। এই অভিমুখগুলো দেখো চেঞ্জ হচ্ছে, এখানে ধরো থিটা, এখানে θ1, এখানে θ = 0 হয়ে গেল, আবার এখানে θ = নেগেটিভ হয়ে যাবে, হ্যাঁ θ2 ধরো নেগেটিভ হয়ে যাবে। এই যে ভ্যালুগুলো এগুলো কি করে পাবো, এই থিটার ভ্যালুগুলো আমি কি করে পাবো? আমাকে যদি বলে যে 10 সেকেন্ড পর প্লাসটির অভিমুখ কি হবে, ব্যাস এটাই আমাকে দিয়ে দিল, তখন আবার বলবো যে প্লাসের আবার অভিমুখ কি না, আমি যেটাকে ছুটছি তার গতির অভিমুখটা হচ্ছে সেটার অভিমুখ বলে ধরা হবে। অর্থাৎ এইরকম সংক্ষেপে দিয়ে তোমাকে বুঝতে চাইবে যে তুমি কতটা বিষয়টা নিয়ে ভাবছো, সেটা থেকে তোমাকে বলা হবে যে প্লাসটির অভিমুখ কত। দ্বিতীয়ত এই 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে, আর কম 1 সেকেন্ড হতে পারে, কারণ কত সময় টাইম অফ ফ্লাইট সেটা তো আমার জানা নেই। অনেক দূর যদি ছোড়া হয় তখন তার টাইম অফ ফ্লাইটটা বেশি হবে, ইউ এর মান বেশি হলে টাইম অফ ফ্লাইটের মানটা বেশি হবে। তো 1 সেকেন্ড 2 সেকেন্ড যা চাইবে সেই অনুযায়ী তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে 1 সেকেন্ড পরে যখন প্লাসের অভিমুখ বলছে, অর্থাৎ এই জায়গাটায় তার ইউ cos থিটা সবসময় আছে, আর এদিকে ইউ sin থিটা মাইনাস জিটি। দেখো গতকালের আলোচনা এটা ছিল, ইউ sin থিটা তো প্রাথমিক বেগ ছিল, সেখান থেকে কমছে, কত করে কমছে -g × t। 1 সেকেন্ড পরে হলে t = 1, 2 সেকেন্ড পরে হলে
টি ইকুয়ালস টু 2 √3 সেকেন্ড পরে হলে টি জি ইন্টু √3 যা চাই না কেন সেইখানে সেটা তোমাকে পুট করতে হবে। মোদ্দা কথা আমার এই দুটো উপাংশ পেলাম, ভি এর দুটো উপাংশ পাবো, ইউ cos থিটা আই ক্যাপ প্লাস ইউ sin থিটা মাইনাস জি ইন্টু টি প্লাস ইউ sin থিটা মাইনাস জি টি ইন্টু জে ক্যাপ। দেখো এইটা হচ্ছে ভেক্টরের কনসেপ্টটা থাকলে আমাদের কত সুবিধা। দেখো আমরা এই থিটার মানটা লব্ধির মান, এটা হচ্ছে লব্ধি, এই বেগ আর এই বেগের লব্ধি, দুটো কম্পোনেন্টের লব্ধি। এইটার মান আমি পাই কি x অক্ষের সঙ্গে কোণ সবসময় আমরা পেয়েছি কি tan থিটা সমান হচ্ছে y কম্পোনেন্ট বাই x কম্পোনেন্ট। ভেক্টরের কনসেপ্ট এই কারণে এত গুরুত্বপূর্ণ, এত ভেক্টরের মাহাত্ম্য কেন, এত জোর দিয়ে ভেক্টর পড়ানো হয় কেন না, tan থিটা ইকুয়ালস টু এখানে tan থিটা 1 সমান জাস্ট এটা বাই এটা করে দেব u sin থিটা মাইনাস gt বাই u cos থিটা। এবার থিটার মান প্রাথমিক মান সেটা জানা আছে, ইউ এর মান দেওয়া আছে, জি এর মান তুমি 10 ধরে নেবে, আর টি এর ভ্যালু যেটা পুট করতে বলবে সেটা পুট করে দেবে, দিলে যে ভ্যালু আসবে সেখান থেকে তুমি থিটার মানের ভ্যালু পেয়ে যাবে। এইভাবেও একটা সমস্যা দিয়ে থাকে। এগুলো ধীরে ধীরে আলোচনায় আমরা আসবো। এর পরের অংশে, পরের ভিডিওতে আমি প্রাসের গতির সমস্যা, গাণিতিক সমস্যা বা প্রশ্ন উত্তর, প্রাসের গতি নিয়ে আরও যে সমস্ত প্রশ্ন উত্তর হয় সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি ফেরত আসছি। ঠিক আছে, এখন আপাতত এই পর্যন্ত।